মেহমেদ এক পলক সামনে তাকালো, তারপর সাজিদকে উদ্দেশ্য করে বলল, হোয়াট তুই কবে থেকে মানুষ খাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠলি ভাই? তোর ভাবিকে অন্য কেউ পটিয়ে ফেলছে, আমাকে সেটা আটকাতে সাহায্য না করে তুই আমার ওসব কথা নিয়ে পড়ে আছিস। কিভাবে সাহায্য করব বল? সব সময় মুখটা পাতিলের তলার মতো করে অন্ধকার করে রাখিস। এই অ্যাটিটিউড নিয়ে তুই আমার মেনে না নেওয়া ভাবিকে পটাতে চাচ্ছিস? হোয়াট বলে যা। তাহলে কি করা উচিত আমার? স্বভাবটা একটু ওই ছেলের মতো করার চেষ্টা কর। ভাগ এখান থেকে, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত নিজের মুখ আমাকে দেখাবি না। সাহায্য বেবি, তোকে না দেখলে আমার কাজে মন বসে না। হোয়াট আমি জানি একটু লেভেল ছাড়া সুদর্শন যা দেখে তোর চোখে জ্বলসে যায়, তাই বলে আমার মুখ আর দেখবি না। তোর এই মূলার মতো গায়ের রং সৌন্দর্য নিয়ে 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নয়তো সমস্ত রাগগুলো তোর উপর ছাড়বো। মেহমেদ আর এক মুহূর্ত সাজিদের সামনে দাঁড়ালো না, কারণ ও জানে ওই ছেলের জন্য সাজিদ এখন প্রচন্ড রেগে আছে। ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করার পর নাবিন চলে গেছে। রাইমার সাথে এখন নাবিনের সম্পর্ক নর্মাল হয়েছে। তানিয়া আর রাইসার সাথে সিনু নাবিনকে পরিচয় করিয়ে দিয়েছে। নাবিনের সাথে ওদের এর আগে কখনো দেখা হয়নি। সিনুরা সরাসরি বিক্রি করার পাশাপাশি অর্ডার ডেলিভারিও করে। কয়েকটা অর্ডার আসায় সিনু সেগুলো প্যাক করে স্কুটিতে গিয়ে রাখলো, তারপর নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে গেল। ডেলিভারি দেওয়া শেষে সিনু শপের কাছাকাছি আসতেই সামনে নিশানের মুখোমুখি হলো। যদিও মাপ চেয়েছে, তবুও সিনুর এখনো ওকে দেখলে মারাত্মক খারাপ লাগে। ওকে দেখতেই সিনু মুখ গম্ভীর করে নিজের মতো স্কুটি চালিয়ে শপের সামনে এসে সেটা পার্ক করল। শপের দিকে এগিয়ে যাবে তার আগেই নিশান ওর পথ আগলে বলল, আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সম্মানিতা সিনু আপু, কেমন আছেন? সিনুর মুখটা বিরক্তিতে ছেয়ে গেল। ওর থেকে জবাব না পেয়ে নিশান পুনরায় চিন্তিত স্বরে বলল, আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সম্মানিতা সিনু আপু কি এখনো আমাকে মাফ করেননি? এটা যদি সাজিদ জানতে পারে তাহলে আমার বেঁচে থাকা হাড্ডিগুলো আস্ত রাখবে না। আমার সাথে এমন নির্দয় আচরণ করবেন না। আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সম্মানিতা সিনু আপু। নিশানের দিকে চোখ পড়তেই রাইমা, তানিয়া, রাইসা হন্তদন্ত হয়ে এগিয়ে আসলো। তারপর বাসখাই গলায় তানিয়া বলে উঠল, এই গরুর লেজে থাকা পচা পোকা এখানে কি করছিস? আবারও আমার হাতের মার খাওয়ার শখ জেগেছে। নিশান ওদের তিনজনের রাগী মুখ দেখে শুকনো ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস গ্রুপের অধিকারিণী আপুরা, আমি ওনার থেকে শুধু ভালো মন্দ খোঁজখবর নিয়েছিলাম। কিরে বলো, এসব মার্কা মারা নাম কোথা থেকে আমদানি করিস? এটা আপনাদের প্রতি আমার অপরিসীম সম্মান গুন্ডি আপুরা। ওরা তিনজন কিছু বলতে ধরতেই সিনু ওদের থামিয়ে দিয়ে নিশানের উদ্দেশ্যে বলল, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আল্লাহ পরম ক্ষমাশীল, উনি বড় বড় নিকৃষ্ট পাপীদের পর্যন্ত ক্ষমা করে দেন, তাহলে আমি কেন ক্ষমা করব না? আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করতে চাই, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাকে মাফ করে দিয়েছি। কিন্তু একটা অনুরোধ, আমার সামনে আর আসবেন না। আপনাকে দেখলেই আমার ওই অন্ধকার অতীতের কথা মনে পড়ে যায়, আমি ওটা ভুলে যেতে চাই, তাই আমার সামনে আর আসবেন না প্লিজ। ঠিক আছে। আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সম্মানিতা সিনু আপু। এতক্ষণ সিনু অত্যন্ত শান্ত স্বরে কথা বললেও এবার খেকিয়ে উঠে বলল, আর হ্যাঁ এই রচনা মার্কার সম্বোধন করতে নিষেধ করার পরেও কেন বারবার বলেন? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আপনার গালে আমার হাতের থাপ্পড় পড়বে। নিশান হাত নিয়ে নানা ইশারা করে ব্যস্ত কণ্ঠে বলল, আর কখনো বলবো না। আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিশিষ্ট সম্মানিতা সিনু আপু। নিজের বলা কথাটা কর্ণগোচর হতেই নিশান জিহ্বায় কামড় দিয়ে বলল, উপস, ভুল করে বেরিয়ে গেছে, মাফ করে দিন। এক চুপ, বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন এসেছেন? সাজিদকে ধন্যবাদ বলতে। ও নিজের ব্যবসা থেকে আমাকে তাড়িয়ে দিলেও ঠিকই আমার জন্য জায়গা কাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি কত বোকা দেখেছেন? এত ভালো একটা বন্ধু পেয়েও নিজের অপকর্মের জন্য ওকে হারালাম। শেষবারের মতো আজ ওর থেকে মাফ চাইতে এসেছি। মাকে নিয়ে আমি অন্য শহরে চলে যাব, তারপর যেখানে নতুন করে জীবন শুরু করব। আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। বলে নিশান সাজিদের শপের দিকে চলে গেল। তানিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আলহামদুলিল্লাহ, এই ছেলে সুবুদ্ধি তো হয়েছে।
আর সাজিদ ভাইয়ার বিষয়ে বলার কিছু নেই, উনি এক কথায় অসাধারণ। প্রথম অহংকারী মনে হলেও এখন বুঝতে পারছি উনি কতটা ভালো মনের মানুষ। ওরা তিনজন শপের ভিতরে চলে গেল। সিনু মনোযোগ দিয়ে ওদের তিনজনের কথা শুনলো, তারপর সামনের দিকে তাকালো। সাজিদ গম্ভীর মুখে নিশানের সাথে কথা বলছে, সেদিকে তাকিয়ে থেকে সিনু বিড়বিড় করে বলল, এখনো ওনাকে ভালোভাবে ধন্যবাদ বলা হয়নি, আজ বলতে হবে। সিনু ঘুরে শপের দিকে চলে গেল। তখন সাজিদ নিশানের থেকে চোখ ঘুরিয়ে ওর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে নি। সন্ধ্যার দিকে সাজিদ কিছু কাজ সামলে সামনের দিকে তাকালো, কিন্তু সিনুকে কোথাও দেখা যাচ্ছে না। ও চোখ সরু করে আরও ভালোভাবে দেখার চেষ্টা করলো, তবুও সিনুর দেখা মিলল না। ও হতাশ হয়ে ওখান থেকে চোখ সরিয়ে নিল। হঠাৎ নিজের শপের দরজার দিকে চোখ পড়তেই ও থমকে গেল। সিনু দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। সাজিদ চোখের ভুল ভেবে একবার চোখ বন্ধ করে আবারও সামনে তাকালো। না, ও কোনো ভুল দেখেনি, সিনু সত্যি সত্যিই এসেছে। কথাটা মস্তিষ্কে প্রেরণা হতেই সাজিদের হার্টবিট প্রচণ্ড স্পিডে বাড়তে লাগলো। বুকে হাত দিয়ে ও সেটা কন্ট্রোলে আনার চেষ্টা করেও ব্যর্থ হলো। বুকে অসহনীয় একটা অনুভূতি হচ্ছে। সিনু যত সাজিদের দিকে এগিয়ে আসছে তত ওর অবাধ্য অনুভূতিরা বুক ফুলিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাজিদের কাছাকাছি এসে সিনু মুচকি হেসে ওর দিকে একটা কাপকেক বাড়িয়ে দিয়ে বলল, এই নিন মিস্টার প্রতিদ্বন্দ্বী ওরফে শত্রু সাহেব, এটা আপনার প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করার ছোট্ট প্রয়াস। সাজিদ মুগ্ধ নয়নে সিনুর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। সিনু ওর সামনে চুটকি বাজিয়ে বলল, কি হলো, কাপকেকটা পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন, দাও। বলে সাজিদ হাত বাড়ালো। সিনু ভ্রু কুঁচকে কাপকেকটা ওর হাতে দিয়ে বলল, তুমি বললেন আমাকে? পিচ্চু মেয়েকে তুমি বলবো না তো কি বলবো? জবাব দিলেই ঝগড়া শুরু হয়ে যেতে পারে ভেবে সিনু কোনো উত্তর দিল না। বিদায় জানিয়ে ও চলে গেল। সাজিদ ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহমেদ এসে ওর পিঠে হাত দিয়ে বলল, এমন বেহায়ার মতো দেখতেছিলি কেন? আমার না মেনে নেওয়া ভাবিকে? সাজিদ ঘর থেকে বেরিয়ে আসলো। তারপর মেহমেদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। সাজিদের হাতের কাপকেকটার দিকে তাকিয়ে মেহমেদ হোয়াট এভার, এটা আমাকে দিয়ে দে, আমি তোর ছোট ভাই। সাজিদ কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, এটার দিকে খবরদার নজর দিবি না, লোভী ছেলে, নয়তো আমার পেটের অসুখ হবে। চারদিকে শুনশান নীরবতা বিস্তার করছে। সাজিদ বিছানায় গা এলিয়ে দিয়ে এক হাত মাথার নিচে রেখে অন্য হাতে সিনুর দেওয়া কাপকেকটা ধরে আছে। অপলক চাহনিতে সাজিদ সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কাপকেকের উপরে সিনু ক্রিম দিয়ে জাজাকাল্লা লিখে দিয়েছে। লেখাটার নিচে ছোট করে একটা লাপও এঁকেছে। ওই লাপটার দিকে তাকিয়ে সাজিদের ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, বিয়ের আগে স্বামীকে লাভ দিচ্ছ সিনু পাখি, বড্ড রোমান্টিক বউ পাবো মনে হচ্ছে, তবে আমার থেকে বেশি রোমান্টিক হতে পারবে না। এমন সময় মেহমেদ হুড়মুড় করে সাজিদের রুমে প্রবেশ করলো। ওকে দেখে সাজিদ কাপকেকটা বেড সাইডে টেবিলে রেখে শোয়া থেকে উঠে বসলো। তারপর গম্ভীর গলায় বলল, কি চাই? এত রাতে চুরি করতে এসেছিস আমার রুমে? আমাকে দেখে তোর চোর মনে হয়? চোর না, ডাকাত মনে হয়। তুই আমার ভাই হতে পারিস না। হোয়াট এভার, এত রাতে চুমুর চুমুর করে হাসতেছিলি কেন? এসব তোর স্বভাবের সাথে একদম যায় না, পুরো বেমানান। আমার হাসি নিয়ে তোকে ভাবতে হবে না, যা গিয়ে ঘুমা। আমি জরুরি একটা কাজে এসেছি। তোর জরুরি কাজও থাকে? তা নয়তো দেখি, আমার অনেক অনেক জরুরি কাজ থাকে। হোয়াট এভার, তোকে বলি না জন্য তুই জানিস না। হয়েছে, নিজের গুণগান গাইতে হবে না। যেটার জন্য এসেছিস সেটা চট জলদি বলে ফেল। ওটা না খেলে আমার আজ ঘুম ধরবে না। হোয়াট এভার, তুই তো নিজেও খাচ্ছিস না, তো আমাকে দিয়ে দে। তোকে বলেছি না এটার প্রতি নজর দিবি না? তোকে কাল অন্য আর একটা কিনে দিব। না না, আমি এটাই খাবো। হোয়াট এভার, এটা না খেলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। প্লিজ দিয়ে দে ভাই, আমি খাবো। আমাকে রাগাবি না মেহমেদ, বলেছি তো তোকে কাল আমি নিজে অনেকগুলো কিনে দিব, তবু এটা না। আমার অনেকগুলো চাই না, আমার এই একটাই চাই। হোয়াট এভার, না দিলে আম্মুর কাছে গিয়ে অভিযোগ দিব কিন্তু। যা বল, এটা তোর ভাবির থেকে পাওয়া প্রথম উপহার, এটা কোনো শর্তেই আমি তোকে দিব না। দিলি না তো? না। দিলি না তো? না। দেখে নিস, আমার না মেনে নেওয়া ভাবির কানে আমি তোর নামে বিষ ঢালবো। বলবো তুই ভার্সিটি থাকাকালীন প্লে বয় ছিলি, প্রতি মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করতি। হোয়াট এভার, মাঝে একটা বিয়েও করেছিলি।
তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলি যৌতুক দেয়নি বলে। আর আর এক শ্বশুর শাশুড়িকে কথায় কথায় অপমান করতি। থিঙ্ক আমার এই মুহূর্তে বক্সিং করার মুড এসেছে, কিন্তু প্যাঞ্চিং ব্যাগটা কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না। সো ভাবছি সাজিদ হাত মুষ্টিবদ্ধ করে মেহমেতের দিকে এগোতে এগোতে আবারও বলতে লাগলো, তোকে আপাতত পাঞ্চিং ব্যাগ মনে করে বক্সিং করা শুরু করে দেই, কি বলিস? ও আম্মু গো, বাঁচাও আমাকে। সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তারপর বিছানায় শুয়ে দুহাত মাথার নিচে রেখে উপরে ঝোলানো সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার প্রতি দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে যাচ্ছি সিনু পাখি, অথচ তুমি আমাকে এখনও নিজের শত্রু মনে করো। কিভাবে তোমাকে নিজের করে পাবো? আর ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক সিনু পাখি? আমাকে কষ্ট দিও না, তোমাকে আমার চাই। ওই ছেলেটার হাবভাব তো আমার ভালো লাগছেই না, সাথে তোমার মনের কথাও বুঝতে পারছি না। তুমি কোনোভাবে ওই ছেলেকে সাজিদ আর বলতে পারল না, মনটা বিষিয়ে উঠল। এই ভাবনা যদি সত্যি হয় তাহলে কিভাবে সিনুকে নিজের করে পাবে ও? ভবিষ্যতে বড্ড খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে ওকে। সাজিদ আর ঘুমাতে পারল না, বিছানা থেকে নেমে বেলকনিতে চলে গেল। চাঁদের আলো এসে বেলকনিটা উজ্জ্বল করলেও সাজিদের মনের অন্ধকার দূর করতে সক্ষম হলো না। ও অস্থিরভাবে বেলকনিময় পয়সারি করতে লাগলো, নির্জীব মুখে অর্ধচন্দ্রটার দিকে তাকিয়ে থাকলো। ঘড়ির কাঁটা 11টা পেরিয়েছে, কিন্তু রাইসা বর্তমানে শুনশান রাস্তা দিয়ে একলা হেঁটে যাচ্ছে। আসলে হঠাৎ করে ওর বাবার বুকের ব্যথা উঠায় ওকে ওষুধ কিনতে বাইরে বের হতে হয়েছে। বাড়িতে যেসব ঔষধ ছিল সব গতকালকেই শেষ হয়ে গিয়েছে। রাইসা ওর বাবা মায়ের একমাত্র সন্তান, আর বাড়িতে ওরা তিনজন ছাড়া আর কেউ। অগত্যা মাকে বাবার পাশে রেখে রাইসাকেই ওষুধ কেনার জন্য বাইরে আসতে হয়েছে। বাজারে লোকজন থাকলেও কিছু দূর পর হাতে গোনা 2-1জন লোক ছাড়া আর কেউ নেই। সেখানে রিকশার আশা করা বিলাসিতা মাত্র। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে রাইসা সামনে এগোতে লাগলো। হঠাৎ সামনের দুটো ছেলেকে দেখতেই ওর কদম থেমে গেল। ওদেরকে দেখে রাইসার একদমই ভালো ছেলে মনে হচ্ছে না। সম্ভবত ছেলে দুটো মদ খাচ্ছে। রাইসা বুকে কিছুটা সাহস সঞ্চার করে বোরকাটা ঠিকঠাক করে নিয়ে দ্রুত পদে হাঁটতে লাগলো। ছেলে দুটোকে পাশ কাটাতেই ওরা রাইসার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে ওর পিছন পিছনে আসতে লাগলো। এতে করে রাইসার ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল। ও আরও জোরে জোরে হাঁটতে লাগলো। ওর দেখা দেখি ছেলে দুটো নিজেদের হাঁটার গতি বাড়িয়ে দিল। আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রাইসা কি করবে বুঝতে না পেরে সর্বশেষে আল্লাহর শরণাপন্ন হলো। রাইসা বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে শুরু করে দিল। 3-4 বার বলার পর রাইসাকে অবাক করে দিয়ে ছেলে দুটো আচমকা ভয়ে চিৎকার করে উঠল। রাইসা পিছু ঘুরে দেখলো ছেলে দুটো চোখ বড় বড় করে ওর পিছনের দিকে তাকিয়ে আছে। তারপর এলোমেলো পায়ে উল্টো ঘুরে দৌড়াতে লাগলো। ওদের নেশা একদম ছুটে গেছে। প্রাণ বাঁচানোর ভয়ে ওরা দিক বিদিক হারিয়ে শুধু ছুটতেই লাগলো। রাইসা আশ্চর্য হয়ে ওদের পালিয়ে যাওয়া দেখলো। তারপর আশেপাশে পর্যবেক্ষণী নজরে তাকালো, কিন্তু ও কিছুই দেখতে পেল না। অস্ফুট স্বরে বলল, ওরা কি দেখে ভয় পেল? কাকে দেখে ভয় পেল? এখানে তো কেউ নেই। উত্তর না পেয়ে রাইসা আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ একটা বাইক ওকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর পুনরায় ঘুরে ওর সামনে এসে থামলো। রাইসা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। তানজিদ হেলমেটটা খুলে ভ্রু কুঁচকে বলল, রাইসা না। জি। আপনি এত রাতে এখানে কি করছেন? বাবার জন্য ওষুধ কিনতে এসেছিলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তো বাড়িতে অন্য কেউ ছিল না, আপনি কেন আসতে গেলেন? যদি কোনো বিপদ হতো? আসলে বাড়িতে আম্মু আব্বু আর আমি ছাড়া কেউ নেই। আমি ওনাদের একমাত্র সন্তান, তাই দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে। আশেপাশে কাউকে সাথে নিয়ে আসা উচিত ছিল। একলা মেয়ে এভাবে রাতে বের হওয়া একদম নিরাপদ নয়। একটু আগে দেখলাম 2টো ছেলে ভয় পেয়ে ছুটে পালাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম কী জন্য পালাচ্ছে। ওরা বলল এদিকে নাকি বড় বড় কয়েকটা সাদা পোশাকের ছায়ামূর্তি দেখছে ওরা একটা মেয়ের পিছনে। কি? তার মানে আমার পিছনে ছায়ামূর্তি দেখেছিল ওরা? মানে কি হয়েছিল? ওরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করায় কিছু করতে পারেনি। আলহামদুলিল্লাহ। ওরা যখন আমার পিছু নিয়েছিল আমি আয়াতুল কুরসি পড়েছিলাম।
যার কারণে আল্লাহ আমার সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাদের দেখে ওরা ভয় পেয়ে পালিয়েছে। তানজিদ হা হয়ে রাইসার সমস্ত কথা শুনল। খুশিতে রাইসার চোখ চিকচিক করতেছে। তানজিদ নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, মহান আল্লাহকে শুকরিয়া জানাই। হ্যাঁ, আর কখনো রাতের বেলা বাইরে বের হবেন না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। লাগবে না, আর অল্প একটু পেলেই আমার বাড়ি। আমরাও ভুলে যাবেন না আমাদের বাড়ি এই দিকে। শুনুন, সামনে বিপদ আসতে পারে। সো আপনি দ্রুত আমার বাইকে উঠে পড়ুন। আমি কোনো ছেলের বাইকে উঠবো না। তো কোনো ছেলে না, আমি তানিয়ার ভাই। তো তানিয়ার ভাই কি মেয়ে? তানজিদ নিজের বলা গাধামো কথাটা বুঝতেই থতমত খেয়ে গেল। এসব কি ভুলভাল কথা বলছে ও। আসলে ওই দিন রাইসার কথাগুলো শোনার পর থেকে তানজিদের ওকে দেখলেই লজ্জা লাগে, নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বোধ হয়। তানজিদ লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, চাপে মনে হয় মস্তিষ্কে পড়েছে, তাই ভুলভাব বলে ফেলছি। ঠিক আছে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি আমার স্বামীর বাইক ছাড়া অন্য কারো বাইকে উঠব না। তানজিদ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। চাঁদের আলোয় রাইসার হাস্যোজ্জ্বল মুখটার দিকে কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে রাইসা ওর সামনে চুটকি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলেন মিস্টার চিরকুমার ভাইয়া? তানজিদের ঘোর কেটে গেল। কিছুক্ষণ আগে নিজের করা কর্মকাণ্ডের কথা ভেবে নিজের প্রতি প্রচণ্ড বিরক্ত বোধ করলো। নিজেকে সামলে নিয়ে তানজিদ বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছা, তবে এত রাতে আপনাকে আমি একা ছাড়ছি না। তানিয়া যদি জানতে পারে ওর বেস্ট ফ্রেন্ডকে আমি রাতের বেলায় সুশান রাস্তায় একলা ছেড়ে এসেছি, তাহলে আমার সব হাড়গুড়ি ভেঙে দেবে। ওর কথা শুনে রাইসা হেসে উঠল। তানজিদ বাইক থেকে নেমে বলল, চলুন হাঁটতে হাঁটতে যাই। ফিট। রাইসা এবার আর কোনো আপত্তি করলো না। দুজনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পাশাপাশি চুপচাপ হাঁটতে লাগলো। নীরবতা ভেঙে রাইসা বলে উঠল, একটা প্রশ্ন করতে পারি মিস্টার চিরকুমার ভাইয়া? শুধুমাত্র এক। জি, করতে পারেন। আচ্ছা, আপনি আজকে এতটা ডিসেন্ট আচরণ করছেন কেন আমার সাথে? মানে একটা মেয়ের সাথে? মেয়েদের সাথে আপনার আচরণ তো এমনটা নয়। আপনার বলা কথাগুলো সেদিন সারা রাত ভেবেছি। আপনি ঠিক বলেছেন, আমি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে অজান্তেই তাদেরকে অসম্মান করে ফেলেছিলাম, তাই নিজেকে শুধরে নিয়েছি। আমার ভুল ভাঙানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না মিস্টার চিরকুমার ভাইয়া। আবারও দুজনে চুপ হয়ে গেল। রাইসা তারাই ভরা অপরূপ সৌন্দর্যের ভান্ডার আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে হাঁটতে। তানজিদ আর নয়নে সেটা লক্ষ্য করলো। বারবার চোখ শুধু রাইসার মুখমণ্ডলের উপরে গিয়ে নিবিদ্ধ হচ্ছে। দূর থেকে একটা পেঁচার ডাক ভেসে আসলো। সেই ডাকে তানজিদের হুঁশ ফিরল। ও নিজেকে ধিক্কার দিয়ে মনে মনে বলল, স্টপ ইট, কি করেছিস? ভুলে যাস না, তুই চিরকুমার থাকার পণ করেছিস।